আজকে আজকের ক্লাসে আমাদের টপিকস হচ্ছে মুক্তিবেগ অর্থাৎ এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ বা যেটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি কি? মুক্তিবেগ হচ্ছে যে যদি কোনো বস্তুকে তুমি ন্যূনতম অর্থাৎ যদি কোনো বস্তুকে মিনিমাম একটা বেগে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করো, তবে যদি ওই বস্তুটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যায়। তোমরা দেখবা আমি গ্রুপে তোমাদের একটা ভিডিও শেয়ার করছি, সেই ভিডিওটা একটু দেখবা। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আমাদের, যে একটা বস্তুকে কত বেগে এবং কিভাবে নিক্ষেপ করলে সে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যায়। একটা ভেলোসিটি নির্দিষ্ট মান আছে, সেই মানটা অতিক্রম করার পর সে একটি নির্দিষ্ট জ্যামিতিক পথে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। আজকে আমাদের আলোচনা প্রথম হচ্ছে মুক্তিবেগ কি, অর্থাৎ এসকেপ ভেলোসিটি বলতে আসলে কি বুঝি। যদি বইয়ের ভাষায় সংজ্ঞাটা বলতে চাই তো আমাদের বলতে হবে যে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে তাকে বলা হবে ওই বস্তুর জন্য যে গ্রহ থেকে নিক্ষেপ করবে সেই গ্রহের জন্য মুক্তিবেগ। এবং আমরা আজকে দেখাবো যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করবে না। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি একটা 1 কেজি ভরের বস্তু অথবা 100 কেজি ভরের বস্তু, যে কোনো বস্তুকে তুমি যদি পৃথিবী থেকে মহাশূন্যে পাঠাতে চাও, মানে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে এমন ভাবে নিক্ষেপ করবা যাতে বস্তুটা পৃথিবীতে আর ফিরে না আসতে পারে, তখন 1 কেজি ভরের বস্তুর জন্য যে পরিমাণ বেগ দিতে হবে 100 কেজি ভরের কোনো বস্তুর জন্য একই পরিমাণ বেগ দিতে হবে। অর্থাৎ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করবে না। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে মুক্তিবেগ জিনিসটা আমরা কিভাবে অর্জন করব সেটা আগে দেখি। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং ঠিক পৃথিবীর পৃষ্ঠে ধরো তুমি একটা m ভরের বস্তু রাখা আছে পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ সেন্টার থেকে এই বস্তুটির দূরত্ব হচ্ছে r, পৃথিবীর ব্যাসার্ধের সমান। এখন তোমার টার্গেট হচ্ছে যে এই m ভরের স্মল m ভরের বস্তুটাকে তুমি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে তাকে মহাশূন্যে নিয়ে যাবে। তাহলে এই যে স্মল m ভরের বস্তুটার উপর কি কি আকর্ষণ বল কাজ করে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা জানি যে এই m ভরের বস্তুটা যেহেতু একটা মহাকর্ষীয় ক্ষেত্রে আছে, তার মানে এই m ভরের বস্তুর উপর পৃথিবীর একটা আকর্ষণ বল, যেটাকে বলি আমরা কি মহাকর্ষীয় বিভব কাজ করে। এই বস্তুটার উপর পৃথিবীর একটা আকর্ষণ বল, সেটা হচ্ছে একটা মহাকর্ষীয় বিভব, এটা একটা শক্তি, বিভব শক্তি। এই বিভব শক্তি দ্বারা পৃথিবী এই m ভরের বস্তুটাকে সবসময় তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখে। এবং আমরা পড়ে আসছি যে এই মহাকর্ষীয় বিভবের রাশিমালা ছিল আমাদের -gm ডিভাইডেড বাই r। প্রশ্ন বলতে পারো যে স্যার আপনি তো গত ক্লাসে দেখাইছেন স্মল m এর মান স্মল m থাকে না। হ্যাঁ, তখন আমাদের m কি ছিল, টেন্ডস টু 0 বা টেস্ট মাস ছিল, অর্থাৎ ওই m এর মান আমরা 1 ধরছিলাম অথবা m দিয়ে ভাগ করে দিছিলাম যদি আমাদের মনে থাকে ইকুয়েশনটা। কিন্তু এখানে আমি m কিন্তু রাখতে হবে, কারণ এখানে কিন্তু বস্তুর ভরটা টেন্ডস টু 0 হবে না। যদিও বলছি যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, কিন্তু অবশ্যই পরে আমরা দেখাবো যে আসলে ডিপেন্ড করে না। কিন্তু প্রথমে তোমাকে এখানে কি করতে হবে, যে এই স্মল m ভরের বস্তুটাকে পৃথিবী কত বলে তার নিজের দিকে আকর্ষণ করে রাখে, সেটা হচ্ছে এই পরিমাণ শক্তি দ্বারা, যেটাকে আমরা বলি বিভব শক্তি, বা যেটা আমরা পড়ে আসছি মহাকর্ষীয় বিভব। এখানে m কেন আসলো, কারণ এই m এর মান 1 না, এটা একটা নির্দিষ্ট ভর আছে, এজন্য এখানে m টা গুণ হয়েছে, কারণ এটা শক্তি বলতাছে, এটা এক ধরনের পটেনশিয়াল এনার্জি, এবং এর ইউনিট কিন্তু হবে জুল পার কেজি হবে না, কারণ তুমি m দিয়ে ভাগ করো নাই।
তাহলে এই স্মল m ভরের বস্তুটাকে পৃথিবী এই পরিমাণ আকর্ষণ অর্থাৎ এই পরিমাণ শক্তি দ্বারা তার কেন্দ্রের দিকে তাকে আকর্ষণ করে রাখছে। এখন তোমার কাজ কি হচ্ছে? তোমার কাজ হচ্ছে স্মল m ভরের বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে নিয়ে যাওয়া, এবং তুমি তাকে এমন এক জায়গায় নিবা, এমন একটা দূরত্বে নিবা যে দূরত্বে এই বস্তুটার বেগটা 0 হয়ে যাবে, যাতে সে পৃথিবীতে আর ব্যাক করতে না পারে। তাহলে যখন বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে ছিল সে কিন্তু একটা নেগেটিভ এনার্জি দ্বারা বাউন্ড করা ছিল। তার মানে তাকে যদি এই পৃথিবী থেকে তোমাকে মুক্ত করতে হয়, তাকে কিছু এনার্জি দিয়ে মুক্ত করতে হবে। যেমন তোমরা এই সেম জিনিসটা কেমিস্ট্রিতে পড়ে আসছো যে কোন পরমাণুর কক্ষপথে যখন ইলেকট্রন থাকে, তো নিউক্লিয়াস আর এটা হচ্ছে বিভিন্ন কক্ষপথ, যখন কোন কক্ষপথে ইলেকট্রনকে মুক্ত করতে হয় তখন তাকে কিছু পরিমাণ এনার্জি দিয়ে মুক্ত করতে হয়। বাইরে থেকে কিছু পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। তুমি এনার্জি কেন দাও? তাকে এনার্জি কেন দাও? কারণ ইলেকট্রনের যে এনার্জি মানে বিভব শক্তি সেটা নেগেটিভ। ইলেকট্রনের যে এনার্জিটা সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। এবং আমি বলে দেই, অনেক হয়তো কেমিস্ট্রিতে পড়ছো, আমরা ফিজিক্সও পড়বো সেকেন্ড পেপারে যে নবম অধ্যায় আছে আমাদের। যেমন ইলেকট্রনের প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তোমাদের কেমিস্ট্রিতে আছে, দেখবা যে প্রথম কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে একটা সিঙ্গেল অ্যাটমের জন্য, একটা সিঙ্গেল অ্যাটম মনে করো হাইড্রোজেন, একটা সিঙ্গেল অ্যাটমের জন্য কোন ইলেকট্রন যখন কক্ষপথে থাকবে, প্রথম কক্ষপথে থাকবে, তখন তার এনার্জি হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। একইভাবে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে -5.4 ইলেকট্রন ভোল্ট। এরকম এনার্জির স্তর আছে। তাহলে যেহেতু এনার্জিটা নেগেটিভ, এই নেগেটিভ এনার্জিটা কি নির্দেশ করে? এটা কিন্তু কেমিস্ট্রিতে কোশ্চেনটা থাকে আমাদের। এই নেগেটিভ এনার্জিটা নির্দেশ করে যে ইলেকট্রনটাকে এই কক্ষপথ থেকে মুক্ত করতে হলে তাকে বাইরে থেকে এনার্জি দিয়ে মুক্ত করতে হবে। তুমি তোমার নেগেটিভ এনার্জি আছে, তোমার নেগেটিভ এনার্জি থাকলে তুমি যখন তাকে মুক্ত করবা অবশ্যই তাকে কিছু পরিমাণ এনার্জি দিয়ে তারপর তাকে মুক্ত করতে হবে। তার মানে তুমি যখন এই বস্তুটাকে পৃথিবী থেকে মুক্ত করবে, পৃথিবী থেকে মুক্ত করা মানে তাকে এমন দূরে নিয়ে যাবে যাতে সে পৃথিবীটা ফিরে আসতে না পারে, এবং তাকে এখান থেকে নেওয়ার জন্য তোমাকে পজিটিভ কোনো এনার্জি দিতে হবে। তাহলে যেহেতু তুমি তাকে একটা বেগ দিবা, কারণ সংজ্ঞাটাই হচ্ছে তোমাকে মিনিমাম একটা ভেলোসিটি দিতে হবে, যে ভেলোসিটি নিয়ে সে পৃথিবী থেকে বের হয়ে যাবে, মহাশূন্যে চলে যাবে। তাহলে যেহেতু ভেলোসিটি দিবা তার মানে তাকে একটা কাইনেটিক এনার্জি দিতে হবে, তার মানে তাকে একটা গতি শক্তি দিতে হবে। তাহলে এমন গতি শক্তি দিবা, এই গতি শক্তি দেওয়ার ফলে সে এমন একটা পয়েন্টে যাবে বা এমন একটা দূরত্বে যাবে যে দূরত্বে যাওয়ার পর তার ভেলোসিটি 0 হয়ে যাবে, অর্থাৎ সে আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তার মানে আমি বলতে চাই যে যদি আমি তাকে কাইনেটিক এনার্জি দেই, এবং কাইনেটিক এনার্জিটা কি পরিমাণ দেব, তাকে আমি যদি হাফ mv স্কয়ার কাইনেটিক এনার্জি যদি আমি তাকে দেই হাফ mv স্কয়ার, এখানে ve টা কি? v টা হচ্ছে মুক্তি বেগ, এটাই হচ্ছে মুক্তি বেগ। ইটা কোথা থেকে আসছে? এসকেপের ই আসছে এখানে। তা আমি তাকে এমন একটা গতি শক্তি দিলাম যে গতি শক্তির কারণে সে অসীমে মানে মহাশূন্যে চলে গেল। আর যদি সে মহাশূন্যে চলে যায় তবে কিন্তু তার কোনো ভেলোসিটি থাকবে না, অর্থাৎ তার বেগ শূন্য হয়ে যাবে, তার বেগও শূন্য হয়ে যাবে। ইভেন তার পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা ইউপি দিয়ে প্রকাশ করি এখানে, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি কিন্তু শূন্য। আমরা কিন্তু গত ক্লাসে করে আসছি যে অসীমে মহাকর্ষীয় বিভবের মান শূন্য হয়ে যায়। তাহলে তুমি তাকে কাইনেটিক এনার্জি দিয়ে অসীম দূরত্বে পাঠিয়ে দিলে, দেওয়ার পর তার ভেলোসিটি 0 হয়ে গেছে, কারণ অসীমে তার কোনো বেগই থাকবে না, আর তার উপর কোনো পটেনশিয়াল এনার্জি মানে পৃথিবীর কোনো আর আকর্ষণই নেই, অর্থাৎ সে আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে আমরা কি কি দিলাম? আমরা জানি এই বস্তুটা পৃথিবীর দিকে একটা মহাকর্ষীয় বিভব বা বিভব শক্তি দ্বারা আকর্ষিত থাকে, এবং সেই বিভব শক্তির মান হচ্ছে -gm/r। এবং তাকে মুক্ত করার জন্য আমরা তাকে হাফ mv² পরিমাণ কাইনেটিক এনার্জি দিলাম, এবং নেওয়ার পর তাকে আমি এমন দূরত্বে নিয়ে গেলাম বা তাকে অসীমে নিয়ে যাওয়ার পর তার ভেলোসিটি হয়ে গেল 0, তার আর কোনো বেগ নাই, তার ফিরে আসার কোনো চেষ্টাই নেই, তার উপর তার কোনো মহাকর্ষীয় বিভব কাজ করে না, অর্থাৎ পৃথিবীর
কোনো আকর্ষণ তার উপর কাজ করছে না, সে এমন দূরত্বে চলে গেছে, ফলে তার পৃথিবীতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। তাই যেই বেগে নিক্ষেপ করলে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ পৃথিবীতে সে আর ফিরে আসতে পারবে না, সে মিনিমাম ভেলোসিটিকে বলা হয় এসকেপ ভেলোসিটি বা ন্যূনতম বেগ। তাহলে আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র অনুসারে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনুসারে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনুসারে এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই, এখানে অন্য কোনো ফোর্স মানে ড্র্যাগ ফোর্স, কোন ধরনের ঘর্ষণ বল, বাতাসের বাধা, এগুলো সবগুলোকে যে স্কিপ করা হয়েছে, এই সবগুলো বাদ দিয়েই আমরা হিসাবটা করতেছি। যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র কি ছিল, যে মোট শক্তি কনস্ট্যান্ট, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি ই কে, পটেনশিয়াল এনার্জি ইউপি, এটা হচ্ছে আদিতে আদি, আর শেষে কিন্তু কোনো গতি শক্তি নাই, গতি শক্তিও নাই, বিভব শক্তি নাই, কারণ বেগ নাই, তার গতি শক্তিও নাই, তার বিভব শক্তিও নাই, তার মানে আলটিমেটলি ইজ ইকুয়াল টু কি, জিরো। মানে এটাকে বলা যায় যে এনার্জি কনজারভেশন ল বলতে পারো, অথবা যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র বলতে পারো, মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে বলতে পারো, অথবা যান্ত্রিক শক্তি নিত্যতা অনুসারেও বলতে পারো। এটা হচ্ছে ইনিশিয়ালি তার কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ এম ভি স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জি ছিল মাইনাস জি ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে যদি স্মল m বাদ দিয়ে দিই, আগে বলছি স্মল m থাকবে না, কারণ বস্তুর ভর এখানে কোথাও থাকবেই না, তাহলে b স্কয়ার বাই 2 মাইনাস g ক্যাপিটাল M ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমার মুক্তিবেগের প্রথম যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে 2gm ডিভাইডেড বাই r। এটা হচ্ছে মুক্তিবেগের প্রথম ইকুয়েশন, এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। তুমি যখন পৃথিবী থেকে নিক্ষেপ করবে তখন পৃথিবীর ভর ইউজ করতে হবে, পৃথিবীর ব্যাসার্ধ ইউজ করতে হবে, আর মহাকর্ষীয় ধ্রুবক সব জায়গায় কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক সব জায়গায় কনস্ট্যান্ট আছে এখানে। স্যার অসীমে কি গতি শক্তি আছে নাকি স্যার বিভব শক্তি শূন্য হবে? এই পয়েন্টে সব শূন্য, যখন এখানে যাবে তখন তার গতি শক্তি থাকবে না, কারণ তার বেগ শূন্য হয়ে যাবে, আর মহাকর্ষীয় বিভব শূন্য। শেষে তার কোনো গতি শক্তিও থাকবে না, বিভব শক্তিও পাওয়া যাবে না, কারণ যদি গতি শক্তি থাকতো তবে সে ফিরে আসার চেষ্টা করতো। গতি শক্তি থাকা মানে কি, তার মধ্যে কিছু ভেলোসিটি থাকবে, তো সেই ভেলোসিটি যেহেতু জিরো, তার মানে তার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, আর মহাকর্ষীয় বিভবের মান শূন্য হয়ে যাওয়া অসীমে, তার মানে সে পৃথিবীতে কখনো ফিরে আসার চেষ্টা করবে না। যান্ত্রিক শক্তির সূত্রের মধ্যে যে ইউপিটা লেখছেন মাইনাস জিএমএম বাই আর, এটা কিভাবে হলো? মাত্র প্রথমে দেখাইছি, তুমি লেট করে ঢুকছো। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয়, এটা হচ্ছে আমাদের মুক্তিবেগের একটা ইকুয়েশন। এখান থেকে আমরা মুক্তিবেগের আরেকটা ইকুয়েশন আনবো। মুক্তিবেগের আরেকটা ইকুয়েশন কিভাবে আনতে পারি, আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে gm ডিভাইডেড বাই r স্কয়ার, অর্থাৎ এখান থেকে যদি আমরা gm এর মান বের করি স্মল g r স্কয়ার, তাহলে এখানে আবার মুক্তিবেগের ইকুয়েশন বসায় দেই 2g r স্কয়ার ডিভাইডেড বাই r, অর্থাৎ এখানে মুক্তিবেগের আরেকটা ইকুয়েশন আসবে √2gr, √2gr। এটা হচ্ছে যদি অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে তবে আমরা এই সূত্রটা ইউজ করব, আর যদি ভর দেওয়া থাকে, ওই গ্রহের ভর দেওয়া থাকে বা তুমি জানো, তখন এই সূত্রটা ইউজ করতে পারো। পৃথিবীর ক্ষেত্রে এটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়, তোমার যেটা সুবিধা হবে পরীক্ষা হলে সেটা তুমি ইউজ করবে। এবং পৃথিবীর জন্য আমরা মুক্তিবেগ বের করব, তাহলে পৃথিবীর জন্য যদি মুক্তিবেগ বের করতে চাই আমরা এই ইকুয়েশনটা ইউজ করি, ক্যালকুলেটর সামনে রাখো। পৃথিবীর জন্য যদি মুক্তিবেগ বের করতে চাই আমরা, পৃথিবীর জন্য আমাদের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার, তাহলে যদি আমরা বসাই 2 ইনটু 9.8 ইনটু 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6, তাহলে এটা মান আসবে তোমার 11.18 ইনটু 10 টু দি পাওয়ার
3 মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা লিখতে পারি আমাদের বইতে যেটা বেশি থাকে সেটা হচ্ছে 11.18 কিলোমিটার পার সেকেন্ড, বা কোনো কোনো জায়গায় তোমাকে এইভাবে লিখতে পারে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর জন্য, পৃথিবীর জন্য এটা হচ্ছে মুক্তিবেগ। মানে পৃথিবী থেকে কোনো বস্তুকে তুমি যদি মহাশূন্যে পাঠাতে চাও, মানে তাকে ন্যূনতম 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই পরিমাণ ভেলোসিটি দিতে হবে পৃথিবীর ক্ষেত্রে। অন্য কোনো গ্রহের ক্ষেত্রে তোমাকে অভিকর্ষণ ত্বরণের মান বের করে দিতে হবে, বা ওই গ্রহের ভর দেওয়া থাকবে, তখন তুমি মুক্তিবেগ বের করতে পারবে। এবং অবশ্যই এই হিসাবটা করা হয়েছে কোথা থেকে? পৃথিবীর পৃষ্ঠ থেকে। খেয়াল রাখবা, পৃথিবীর পৃষ্ঠ থেকে। এখন যদি এই ধরনের একটা কোশ্চেন থাকে পরীক্ষা আমাদের, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে না, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা h উচ্চতায়, ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় একটা বস্তু, ধরো একটা উপগ্রহই আছে, এটা মনে করো আমাদের পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠ দূরত্ব হচ্ছে r, আর এইখানে এই পয়েন্টে তোমার m ভরের একটা বস্তু রাখা আছে, m ভরের একটা বস্তু রাখা আছে, এবং এই যে এইটুক যে ডিসটেন্স, এইটুক হচ্ছে h, এইটুক হচ্ছে h, আর এইটুক হচ্ছে অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে তুমি যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় অবস্থান করবে, তখন তোমার মুক্তিবেগ কেমন আসে সেটা তোমাকে যদি বের করতে বলে পরীক্ষায়, তাহলে তোমাকে অবশ্যই ইকুয়েশন একটু চেঞ্জ করতে হবে, আর কিছু না, ইকুয়েশন একটু চেঞ্জ করবা। প্রথম ইকুয়েশন ছিল আমাদের v √2gm ডিভাইডেড বাই r। এখানে যেহেতু তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় আছো, তাহলে এখানে r এর জায়গায় স্থলে লিখতে হবে r প্লাস h, √2gm ডিভাইডেড বাই r প্লাস h। আবার আরেকটা ইকুয়েশন দেখলাম আমরা, √2gr, এখানে g ছিল ভূপৃষ্ঠ অভিকর্ষণ ত্বরণ, তাহলে আমাদের কিন্তু h উচ্চতায় অভিকর্ষণ ত্বরণ লাগবে, তাহলে h উচ্চতায় অভিকর্ষণ ত্বরণের মান তোমাকে বের করে নিতে হবে, এবং r এর জায়গায় বসাইতে হবে r প্লাস h। এবং h উচ্চতায় অভিকর্ষণ ত্বরণের আমরা ইকুয়েশন সবাই পড়ে আসছি, সেটা হচ্ছে gm ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। এখান থেকে আগে h উচ্চতা তোমাকে অভিকর্ষণ ত্বরণ বের করতে হবে, তারপর এখানে বসিয়ে তোমাকে ওই বস্তুটা মুক্তিবেগ বের করতে হবে। সে যেখানে আছে সেখান থেকে মহাশূন্যে পাঠাতে হলে তাকে কি পরিমাণ মুক্তিবেগ দিতে হবে সেটা তুমি বের করতে পারবা। উঠে নাও। ওকে, তাহলে উঠানো হয়েছে। এবার আমরা একটা ছোট্ট কোশ্চেন করি। ধরো এটা হচ্ছে পৃথিবী, যার ভর হচ্ছে m1, এটা হচ্ছে মনে করো চাঁদ, যার ভর হচ্ছে m2, এবং পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব d, এবং ঠিক পৃথিবী এবং চাঁদের সংযোগ রেখার যে কোনো একটা বিন্দুতে একটা স্মল m ভরের বস্তু আছে। এখন প্রশ্ন করছে যে কোনো বিন্দুতে, মধ্যবিন্দুতে বলি না, যে কোনো বিন্দুতে, মধ্যবিন্দু বলতে পারে পরীক্ষা। এখন প্রশ্ন বলছে যে স্মল m ভরের বস্তুটিকে তুমি মহাশূন্যে পাঠাইবা, মানে তাকে মুক্তিবেগ দিতে হবে, তাহলে সেই মুক্তিবেগের মান কত? আগে কিন্তু শুধু বস্তুটা হয় যে কোনো একটা গ্রহে, হয় পৃথিবী, চাঁদ, নাহলে মঙ্গল, যে কোনো একটা গ্রহের পৃষ্ঠে থাকতো। কিন্তু এবার কি করা হয়েছে যে পৃথিবী আর চাঁদের মাঝখানে তাকে রাখা হয়েছে, পৃথিবী এবং চাঁদের মাঝখানে তাকে রাখা হয়েছে। পৃথিবী আর চাঁদের যদি মাঝখানে থাকে, তবে কিন্তু পৃথিবী এবং চাঁদ দুইজনেরই আকর্ষণ বল এই m ভরের বস্তুটার উপর কাজ করবে।
দুজনেরই আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল যেমন কাজ করবে ঠিক তেমনি চাঁদের আকর্ষণ বল কিন্তু কাজ করবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা খেয়াল করি যে এই m ভরের এই যে m1 মানে পৃথিবী, তার উপরে কি পরিমাণ বিভব শক্তি দিতে আছে খেয়াল করে পার্থ তুমি এবার। তাহলে বিভব শক্তি যদি কি পরিমাণ দিচ্ছে এটা জানার জন্য আমাকে কি লিখবে, পৃথিবী থেকে মনে করি এই বস্তুটার দূরত্ব d1 ধরে নিলাম, এবং চাঁদ থেকে দূরত্ব হচ্ছে d2, এবং টোটাল দূরত্ব অর্থাৎ d1 প্লাস d2 সমান হচ্ছে d, টোটাল দূরত্ব হচ্ছে d, টোটাল দূরত্ব হচ্ছে d। আমাকে প্রথমে দেখতে হবে যে পৃথিবী তাকে কি পরিমাণ আকর্ষণ বল দিয়ে তাকে টানছে, এবং সেই আকর্ষণ বলটা হচ্ছে বিভব শক্তি। তাহলে পৃথিবীর জন্য বিভব শক্তি হচ্ছে মাইনাস gm স্মল m ডিভাইডেড বাই d1, এবং চাঁদ তাকে কি পরিমাণ আকর্ষণ বল টানছে, চাঁদের আকর্ষণ বল হচ্ছে মাইনাস gm2 স্মল m ডিভাইডেড বাই d2। তার মানে এটা হচ্ছে এই স্মল m ভরের বস্তুর উপর টোটাল বিভব শক্তি, এই দুইটা যোগ করলে পাবো। তাহলে এই দুইটার যোগফল কিন্তু নেগেটিভ, তার মানে তোমাকে এমন পরিমাণ শক্তি দিতে হবে তাকে দিয়ে, তাকে এমন পরিমাণ শক্তি দিয়ে তাকে এই দুইজনের মাঝখান সংযোগ বিন্দুর মাঝখান থেকে মহাশূন্যে পাঠাতে হবে। তো তাকে দিতে হবে কাইনেটিক এনার্জি, তার মানে টোটাল বিভব শক্তি হচ্ছে u1 u2, আর তাকে দিতে হবে কি পরিমাণ কাইনেটিক এনার্জি, হাফ mv2। কাইনেটিক এনার্জি কিন্তু একটাই দিতে হবে, কারণ এমন না যে ওর জন্য আলাদা ওর জন্য আলাদা, তা না কিন্তু, কারণ কাইনেটিক এনার্জির মধ্যে হচ্ছে হাফ mv2, সেই m কিন্তু হচ্ছে বস্তুটার ভর, ওখানে কিন্তু পৃথিবীর ভর কাজ করবে না, চাঁদের ভর কাজ করবে না। এই টোটাল পরিমাণ এনার্জিকে, যে পরিমাণ এনার্জিটা নেগেটিভ মানে কম আছে, আরো বেশি পরিমাণ এনার্জি মানে গতিশক্তি দিয়ে তাকে মহাশূন্যে পাঠাবো আমরা। তাহলে আমরা বলতে পারি যে u1 প্লাস u2 প্লাস কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 0। যান্ত্রিক শক্তির সূত্র, তাহলে আমরা মান বসাই আমরা। তাহলে u1 এর মান হচ্ছে মাইনাস gm1 d1 মাইনাস gm2 m ডিভাইডেড বাই d2 প্লাস কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো আমার টার্গেট হচ্ছে বেগ বের করা, তাহলে উভয় পক্ষ থেকে স্মল m বাদ, তাহলে এখানে থাকে হচ্ছে যদি মাইনাসটা, আচ্ছা মাইনাস পরে দেব, এখানে থাকবে হচ্ছে gm1 বাই d1 মাইনাস gm2 ডিভাইডেড বাই d2 ইজ ইকুয়াল টু মাইনাস v স্কয়ার বাই 2। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের ve স্কয়ার ইজ ইকুয়াল টু 2g m1 বাই d1 প্লাস m2 বাই d2, আর এই গুণ করছি এবং g কমন নিছি, মাইনাস বাদ দিয়ে দিছি উভয় পক্ষ থেকে, এখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস তাহলে বাদ, g টা কমন নিছি আর আর গুণ করে দিছি 2g। তাহলে এখানে আমাদের মুক্তিবেগের ইকুয়েশন আসবে √2g m1 বাই d1 প্লাস m2 বাই d2। এটা হচ্ছে আমাদের মুক্তিবেগের ইকুয়েশনটা, তাই হচ্ছে তোমাদের মুক্তিবেগ। যদি দুইটা গ্রহের সংযোগ বিন্দু থেকে কোনো বস্তুকে পাঠাতে হয় তবে তোমাকে এই পরিমাণ মুক্তিবেগটাকে দিতে হবে। উঠে নাও। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? কোশ্চেনটা ছিল যে পৃথিবী এবং চাঁদের সংযোগ বিন্দুর যে কোনো বিন্দুতে একটা স্মল m ভরের বস্তু ছিল, তাকে মুক্তিবেগ বা তাকে মহাশূন্যে পাঠাতে হলে ন্যূনতম কত বেগ দিতে হবে, তাকে মহাশূন্যে পাঠাতে হলে ন্যূনতম কত বেগ দিতে হবে। পৃথিবী এবং চাঁদের সংযোগ রেখার যে কোনো বিন্দুতে একটা স্মল m ভরের বস্তু অবস্থিত, স্মল m ভরের বস্তু অবস্থিত, তাহলে ওই বস্তুটিকে মহাশূন্যে পাঠাতে হলে
কি পরিমাণ বেগ দিতে হবে, এই পরিমাণ বেগ দিতে হবে। পরীক্ষায় তোমাকে মান দেয়া থাকবে, তুমি এখানে বসায় দিবা, মানগুলো বসায় দিবা। ঠিক আছে, ওকে। এবার আমরা যাব আমরা হচ্ছে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট যেটাকে বলি আমরা। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যেগুলো আমাদের কি কাজে ইউজ করা হয়, যোগাযোগ ব্যবস্থার কাজে ইউজ করা হয়, তারপর দেশের নিরাপত্তার কাজে ইউজ করা হয়। এবং জানি যে আমাদের বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, যেটা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। এবং এই কৃত্রিম উপগ্রহ মূলত যোগাযোগের, আবহাওয়ার এইসব ইনফরমেশন নেওয়ার জন্য এই ধরনের স্টেশনারি স্যাটেলাইট গুলো আমরা ইউজ করি। তাহলে আমাদের এই স্যাটেলাইট গুলো বেগ বের করতে বলবে পরীক্ষায়, স্যাটেলাইটটা কতটুকু উচ্চতায় আছে, এবং লাস্টে আমরা দেখব যে এই স্যাটেলাইট গুলোর আবর্তন কাল কি রকম হয়। তাহলে আমরা ধরে নেই যে পৃথিবী সাপেক্ষে আমরা ধরি যে এই মনে করো পৃথিবী ব্যাসার্ধ হচ্ছে r, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে স্মল r দূরত্বে, পৃথিবীর পৃষ্ঠ থেকে স্মল r দূরত্বে, স্মল r মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে, মানে এই পৃথিবীর কেন্দ্র থেকে, সরি কথাটা ভুল বলছি, পৃথিবীর কেন্দ্র থেকে যেখানে তোমার কৃত্রিম উপগ্রহটা আছে সেই কৃত্রিম উপগ্রহটার দূরত্ব হচ্ছে স্মল r পৃথিবীর কেন্দ্র থেকে, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R। এবং অবশ্যই মনে রাখবে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই কৃত্রিম উপগ্রহের উচ্চতাটা ধরে নেব আমরা h। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবা। অর্থাৎ আমরা বলতে পারি যে স্মল r ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল R প্লাস h। আমরা কি বললাম যে এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠ হতে h উচ্চতায় যে একটা কক্ষপথ পৃথিবী, সেই কক্ষপথে একটা স্মল m ভরের স্যাটেলাইট বা উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে, এবং সে যে ভেলোসিটিতে আবর্তন করছে সে ভেলোসিটি হচ্ছে v বেগে সে আবর্তন করছে পৃথিবীকে। এবং সেন্টার থেকে এই কৃত্রিম উপগ্রহের উচ্চতা বা দূরত্ব ধরে নিছি আমরা স্মল r, এবং স্মল r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই উপগ্রহটির উচ্চতা। তাহলে আমাকে প্রথম বের করতে হবে কৃত্রিম উপগ্রহের বেগ। তাই টাইটেল দিয়ে নিবা একটু সবাই যে কৃত্রিম উপগ্রহের বেগ। প্রথম আমরা বের করব এই ভেলোসিটিটা কত, অর্থাৎ সে কত বেগে এই পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে, কৃত্রিম উপগ্রহের বেগ। আচ্ছা, তাহলে আমাকে বেগ বের করতে হলে আগে আমাকে খেয়াল করতে হবে তার উপর সে যে এই পৃথিবীকে কেন্দ্র করে একটা কক্ষপথে আবর্তন করছে, কক্ষপথ অবশ্যই বৃত্তাকার। তাহলে যেহেতু বৃত্তাকার পথে সে আবর্তন করে, তার মানে অবশ্যই তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, এবং কেন্দ্রের দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে আর কোনো অন্য কোনো বল না, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল, অর্থাৎ mv²/r। এই কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে? এই কেন্দ্রমুখী বলের যোগান দিবে হচ্ছে পৃথিবী তাকে যে বল দ্বারা আকর্ষণ করে। পৃথিবী যেহেতু একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করছে, তাহলে পৃথিবী কিন্তু তাকে একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করছে, এবং নিউটনের সূত্র অনুসারে সেই বলের মান হচ্ছে g পৃথিবীর ভর স্মল ভর ডিভাইডেড বাই স্মল r²। নিউটনের সূত্র অনুসারে পৃথিবী তাকে এই বল দ্বারা আকর্ষণ করছে। এবং আমরা জানি কেন্দ্রমুখী বল নতুন কোনো বল নয়, যে সকল বল পৃথিবী বা কোনো যার সাপেক্ষে ঘুরছে তার কেন্দ্রের দিকে যত বল কাজ করে তারা সবাই হচ্ছে কেন্দ্রমুখী বল। অর্থাৎ এখানে এই gmr² হচ্ছে আসলে আলটিমেটলি কেন্দ্রমুখী বল। তাহলে আমরা লিখতে পারি যে mv²/r is equal to g divided by r²। তাহলে স্মল m কাটা, স্মল r আর স্মল r কাটা, এখানে থাকে হচ্ছে v² is equal to g ক্যাপিটাল M divided by r।
অর্থাৎ এই হচ্ছে কৃত্রিম উপগ্রহটির মুক্তিবেগ। মুক্তিবেগ না, কৃত্রিম উপগ্রহটি শুধু বেগ, মুক্তিবেগ পরে আসবে। এই কৃত্রিম উপগ্রহেরও মুক্তিবেগ কত হইতে পারে সেটা আমরা চাইলে বের করতে পারবো, যদি ইকুয়েশন জানি। তাহলে gm বাই স্মল r, অবশ্যই মনে রাখতে, বারবার বলতাছি স্মল r মানে হচ্ছে ক্যাপিটাল R প্লাস h। আমাদের বইতে কিন্তু স্মল r উল্লেখ করা নাই, ওরা ক্যাপিটাল R প্লাস h দিয়েছে। আমি হিসাবের সুবিধার জন্য আমি স্মল r দিয়ে দিয়েছি। প্রয়োজন তোমাকে এখানে ক্যাপিটাল R প্লাস h ও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র। চাইলে এটাকে আমরা একটু মডিফাই করব। তাহলে এই পর্যন্ত এখন উঠাও, উঠানো শেষ করো। তাহলে উঠানো হয়েছে। এবার আমরা যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা অভিকর্ষ ত্বরণের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, অভিকর্ষ ত্বরণ জি, অভিকর্ষ ত্বরণ যেহেতু সে h উচ্চতায় কোনো কক্ষপথে আছে, তাহলে অভিকর্ষ ত্বরণের সূত্র ছিল আমাদের gh gm ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমরা r প্লাস h কে ধরে নিছি কি স্মল r স্কয়ার। এখান থেকে আমরা gm এর মানটা বের করি। gm হচ্ছে gh ইনটু r স্কয়ার, gh ইনটু r স্কয়ার। ওকে, তাহলে আমরা এই gm এর মানটা কোথায় বসায় দিব? এবার এই কোশ্চেনটায় বসায় দিব। তাহলে এটা gm এর মানটা পেলাম হচ্ছে gh r স্কয়ার। তো যদি আমরা এই কোশ্চেনটার মধ্যে বসায় দেই, তাহলে আমাদের ইকুয়েশনটা ছিল, কৃত্রিম উপগ্রহের বেগের ইকুয়েশন ছিল gm ডিভাইডেড বাই স্মল r স্কয়ার, স্মল r, স্মল r। তাহলে এখানে আসবে হচ্ছে gm এর জায়গায় আসবে হচ্ছে gh স্মল r স্কয়ার ডিভাইডেড বাই r, অর্থাৎ রুট ওভার gh ইনটু r। এটাও তোমার কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র। মুক্তিবেগের সাথে একটু প্যাচ লাগতে পারে। মুক্তিবেগে দেখো একটা 2 আছে, মুক্তিবেগে একটা 2 আছে, এখানে কোনো 2 নাই। মুক্তিবেগে একটা 2 আছে, এখানে একটা 2 নাই। এবং আমরা পরবর্তীতে দেখব মুক্তিবেগের সাথে রিলেশনও বের করব, একটা আপনাদের বের করব রিলেশনটা। root over 2gh into r, root over gh into r। ওকে, তাহলে আমরা এখন এই ইকুয়েশনের সাথে আমরা মুক্তিবেগের একটা ইকুয়েশন বের করব, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের বেগ ও মুক্তিবেগের মধ্যে সম্পর্কটা কি রকম সেটা আমরা বের করি। কৃত্রিম উপগ্রহের বেগ ও মুক্তিবেগের মধ্যে সম্পর্ক। মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দেখছি যে মুক্তিবেগ হচ্ছে √2gh ইনটু স্মল r। আমরা এই সূত্রটা কেন ইউজ করলাম? আমরা এই সূত্রটা ইউজ করলাম যেহেতু মুক্তিবেগটা আমরা কার জন্য বের করতেছি, এই বস্তুটা যেখানে আছে এর জন্য। আর ক্যাপিটাল R প্লাস h সমান আমরা স্মল r ধরে নিছি, ক্যাপিটাল R প্লাস h সমান ধরে নিছি আমরা স্মল r। এটা কিন্তু বারবার আমি লিখতেছি, এটা ভুল করে না পরীক্ষা অঙ্ক করার সময়। এটা হচ্ছে আমাদের, আর ওখানে লেখাগুলো দেখা যায় না লাইট লাগানোর কারণে। আচ্ছা তাহলে সাইডে লিখি। আমরা এখানে বারবার বলছি, ধরে নিছি আমরা হচ্ছে স্মল r ইজ ইকুয়াল টু হচ্ছে r প্লাস h। ওকে, তাহলে এবার আমরা কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র, কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র হচ্ছে v ইজ ইকুয়াল টু √gh ইনটু স্মল r। তাহলে যদি আমরা 1 নং কে 2 নং দিয়ে ভাগ করি, তাহলে মুক্তিবেগ ডিভাইডেড বাই কৃত্রিম উপগ্রহের বেগ, উপরে আসবে √2gh ইনটু স্মল r, নিচে হবে gh ইনটু স্মল r, অর্থাৎ সম্পর্কটা আসবে হচ্ছে ve বাই v সমান √2। এই হচ্ছে আমাদের সম্পর্কটা।
এই পর্যন্ত উঠাও। এই হচ্ছে আমাদের সম্পর্ক। অর্থাৎ কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহের যে অরবিটাল ভেলোসিটি বা কক্ষীয় বেগ, এটাকে কক্ষীয় বেগ বলে সবচেয়ে বেটার, অরবিটাল ভেলোসিটি, এই দুইটা রেশিও হচ্ছে √2। এই দুইটা রেশিও কত? √2। পরীক্ষা কিন্তু এটা নিয়ে প্রশ্ন থাকে অনেক সময়। তো এটা নিয়ে আমাদের বইতে দেখবা 5টা পয়েন্ট আছে, যে 5টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা নাম্বার, যে লেকচার বই থাকে সব বইতে আছে জিনিসটা। পৃষ্ঠা নাম্বার লেকচার বইতে যদি দেখো, লেকচার বইতে হচ্ছে তোমার পেজ নাম্বার হচ্ছে 385, মুক্তিবেগ সংক্রান্ত কয়েকটি বিশেষ অবস্থা। এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব এখন। তাহলে আমরা এই সম্পর্ক থেকে শুরু করি, যে আমরা যে সম্পর্কটা পাইলাম, এই সম্পর্কটাকে যদি আমরা একটু ভিন্নভাবে লিখি, মানে যেহেতু এই উপগ্রহের বেগ নিয়ে কথা, মানে অরবিটাল ভেলোসিটি নিয়ে কথা, তো অরবিটাল ভেলোসিটি আসে হচ্ছে v হচ্ছে ve ডিভাইডেড বাই √2, জাস্ট পক্ষান্তর করছি আর কিছু না। এক নাম্বার কন্ডিশন যদি খেয়াল করো সবাই, যে এই কৃত্রিম উপগ্রহের যে বেগটা, এক নাম্বার কন্ডিশন হচ্ছে যে কৃত্রিম উপগ্রহের যে বেগটা, সেই বেগের মান যদি ve ডিভাইডেড বাই √2, এবং এটা যদি মান বসাও, এটার মান কিভাবে বসাবা? আমরা মুক্তিবেগ জানি, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাকে যদি √2 দিয়ে ভাগ করো, এবং ভাগ যদি করো, তবে এই মানটা আসবে 7.91 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি যদি একটি স্যাটেলাইটকে বা একটি গ্রহকে যদি 7.91 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম বেগে নিক্ষেপ করো, তখন তা উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে ভূপৃষ্ঠে ফিরে আসবে। উপবৃত্তাকার পথ মানে আমরা এই চ্যাপ্টারের শুরুতে যখন কেপলারের ল পড়ছিলাম, তখন উপবৃত্ত নিয়ে আলোচনা করছি। এবং উপবৃত্তাকার পথটা কি ধরনের হবে? দেখো, এই যে আমাদের পৃথিবী, তুমি যদি তাকে 7.91 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম বেগে মারো, তবে দেখা যাবে সে পৃথিবীকে এইভাবে উপবৃত্তাকার পথে সে ফিরে আসছে। অর্থাৎ সে পৃথিবী ছেড়ে যাবে না, সে উপবৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করতে থাকবে। উপবৃত্তের শেপ ছিল আমাদের এবং ইলিপস চ্যাপ্টার, উপবৃত্তাকার পথে সে আবর্তন করতে থাকবে পৃথিবীকে, উপবৃত্তাকার শেপে সে পৃথিবীকে আবর্তন করবে। শর্ত হচ্ছে তার বেগটা কত হইতে হবে? 7.91 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে কম। 7.91 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে কম। এরকম উপবৃত্তাকার শেপে সে পৃথিবীকে আবর্তন করতে থাকবে। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যদি কৃত্রিম উপগ্রহের বেগটা ve ডিভাইডেড বাই √2, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের বেগ যদি 7.91 কিলোমিটার পার সেকেন্ড হয়, যদি 7.91 কিলোমিটার পার সেকেন্ড হয়, তবে সে পৃথিবীকে, এই উপগ্রহটা পৃথিবীকে একটি বৃত্তাকার পথে আবর্তন করবে। কিভাবে আবর্তন করবে? বৃত্তাকার পথে আবর্তন করবে, এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। অর্থাৎ সে পৃথিবীর কক্ষপথ ছেড়ে কখনো যাবে না, কারণ চাঁদ তো পৃথিবীর কক্ষপথে অবস্থিত। চাঁদের মতো সে কি করবে? বৃত্তাকার পথে আবর্তন করতে থাকবে। এবার বৃত্তাকার পথে সে আবর্তন করবে। সে বৃত্তাকার পথে আবর্তন করবে। তখন তুমি তাকে 7.91 কিলোমিটার পার সেকেন্ড দিবা, তখন সে পৃথিবীকে বৃত্তাকার পথে আবর্তন করবে, সার্কুলার পথে সে ঘুরতে থাকবে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এবার পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে, যদি কৃত্রিম উপগ্রহের বেগটা তোমার 7.91 কিলোমিটার পার সেকেন্ড হতে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এর মধ্যে থাকে,
7.91 থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে যদি মধ্যে থাকে, তবে সে পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। মানে এবারও সে কি করবে, পৃথিবীকে সে উপবৃত্তাকার পথে আবর্তন করবে, মানে সে আবার সে পৃথিবীকে কি করবে, এইভাবে উপবৃত্তাকার পথে আবর্তন করবে। এখনো সে পৃথিবী ছেড়ে যেতে পারছে না, কারণ তার বেগটা 11.2 কে ক্রস করে নাই, 7.91 থেকে 11.2 এর মধ্যে আছে। যদি 7.91 থেকে 11.2 এর মধ্যে থাকে, তবে সে পৃথিবী একটা ফোকাসে রেখে, কারণ উপবৃত্তের শর্ত ছিল কি, উপবৃত্তের কোনো সেন্টার থাকে না, তার থাকে একটা ফোকাস বা উপকেন্দ্র, এবং সে সূর্যকে কি করে মনে আছে কিনা, সূর্যকে সে যে কোনো একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। তাহলে এই ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহটা কি করবে, পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করবে, যখন তার বেগটা কত হবে, 7.91 থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে, মধ্যে বলছে, যে খেয়াল করবা 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মধ্যে যদি থাকে, তবে সে উপবৃত্তাকার পথে আবর্তন করবে। আর পয়েন্ট নাম্বার 4, এবার কি হবে, যে উপগ্রহের যদি বেগটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায়, যদি এবার উপগ্রহের বেগটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ এবার তার ভেলোসিটি হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড যদি হয়, তবে সে অধিবৃত্তাকার মানে হাইপারবোলা অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যায় এবং পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যায়। অধিবৃত্তাকার পথটা হচ্ছে এই ধরনের, অধিবৃত্তাকার পথটা আমি একটু সাইডে এঁকে দিই, অধিবৃত্তীয় পথটা সাধারণত থাকে তোমার হচ্ছে এইভাবে, মানে এইভাবে সে বাইরে চলে যাবে, তার মানে সে এখান থেকে কি করবে, এইভাবে বাইরে চলে যাবে আর পৃথিবীতে ফিরে আসবে। তার এইভাবে যখন তার বেগটা কত হবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড হবে, তখন সে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে একদম মহাশূন্যে চলে যাবে। আর লাস্ট পয়েন্ট 5 নাম্বারটা, এবং তার বেগ যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও বেশি হয়, যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও বেশি হয়, তবে কি করবে, সে পরাবৃত্তাকার পথে, পরাবৃত্তাকার মানে প্লাসের মতো, সে পরাবৃত্তাকার পথে, পরাবৃত্তাকার আমরা সবাই প্লাস এখানে পড়ে আসছি, প্লাসের আমাদের গতিপথগুলো ছিল এই ধরনের, এই যে এই টাইপের, এটা ছিল প্লাসের গতিপথ। তাহলে কি করবে, সে পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, মানে এইবারও সে মুক্তিবেগী অর্জন করছে, কিন্তু তার গতিপথটা হবে কি, পরাবৃত্তাকার। এগুলো সবই জিওমেট্রি কারণ আছে, সবই জিওমেট্রি রিজন আছে, যেহেতু আমাদের এই বেগ নিয়ে কোনো জিওমেট্রি নাই, আমরা যে আলোচনা করব শুধু মূল জিনিসগুলো আমরা মাথায় রাখবো। এইভাবে পরাবৃত্তাকার পথে সে ছেড়ে যাবে। এটা হচ্ছে তোমার 5টা পয়েন্ট, পরীক্ষায় এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য এই 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। যে কৃত্রিম উপগ্রহের বেগ যদি, আবার খেয়াল করো, 7.91 কিলোমিটার পার সেকেন্ড চেয়ে কম হয়, তবে সে উপবৃত্তাকার পথে আবর্তন করবে। 2 নাম্বার হচ্ছে 7.9 থেকে যদি 7.91 কিলোমিটার পার সেকেন্ড হয়, তবে সে বৃত্তাকার পথে আবর্তন করবে। 3 নাম্বার হচ্ছে 7.9 থেকে 11.2 এর মধ্যে, 11.2 না 11.2 এর মধ্যে যদি থাকে, তবে সে উপবৃত্তাকার পথে আবর্তন করবে। 11.2 হলে সে অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, আর 11.2 চেয়ে বেশি হলে সে পরাবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। এই ভিডিওটা আমি তোমাদের ইউটিউব ভিডিওতে শেয়ার করছি, গ্রুপে সময় করে দেখে নিন। এটা সময় করে দেখে নিবা। আচ্ছা, তাহলে এবার হচ্ছে কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল, অর্থাৎ আবর্তন কাল কত, যে কৃত্রিম উপগ্রহের সম্পূর্ণ এই বৃত্তাকার পথ আবর্তন করতে কত সময় লাগে। আমরা চ্যাপ্টার আজকে থিওরি ক্লোজ করে দেব। কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল। আচ্ছা, আবার আগের ফিগারটা আঁকি আমরা, যে এই ছিল আমাদের পৃথিবী, এই ছিল পৃথিবীর কক্ষপথ, পৃথিবী ব্যাসার্ধ হচ্ছে r, এখান থেকে স্মল r, এইটুকু ছিল h, এবং এই ছিল আমাদের কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহের বেগ। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট,
এখানে দেখো কৃত্রিম উপগ্রহের বেগের মধ্যেও কিন্তু তুমি দেখছো যে কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। মুক্তিবেগে যে ধরনের আসছে এখানে কিন্তু একই কেস, যে কৃত্রিম উপগ্রহের ভরের উপর কিন্তু তার বেগ নির্ভর করছে না। আচ্ছা, তাহলে আবর্তনকাল বের করার জন্য আমরা নরমাল একটা লজিক ইউজ করি। আমরা কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র কি কি পাইছি একটু দেখি, আমরা চেক করে দেখি। gm ডিভাইডেড বাই স্মল r, এটা একটা, আরেকটা পেলাম হচ্ছে gh ইনটু স্মল r। আচ্ছা, তাহলে আমরা বেগের সংজ্ঞা জানি যে বেগ হচ্ছে কি, বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। আমরা এখানে সরল ধরন বলতেছি না, কারণ আমরা শুধু বেগের মান নিয়ে কাজ করব, যে দূরত্ব বলতেছি আমরা, এখানে কোনো ভেক্টর না। তাহলে আমাদের বেগ হচ্ছে v, দূরত্ব। তাহলে একটা উপগ্রহ যদি সম্পূর্ণ এই বৃত্তাকার পথ আবর্তন করে আসে, তখন তার টোটাল ডিসটেন্স, মানে সে কতটুকু ডিসটেন্স কভার করবে। একটা উপগ্রহ যদি একবার সম্পূর্ণ বৃত্তাকার পথ আবর্তন করে আসে, তবে তার টোটাল ডিসটেন্স হবে ওই বৃত্তাকার পথের পরিধি সমান, অর্থাৎ 2 পাই ইনটু স্মল r, ওই বৃত্তাকার পথের পরিধি সমান। এই উপগ্রহটা যদি সম্পূর্ণ বৃত্তাকার পথ একবার আবর্তন করে আসে, তবে তার টোটাল ডিসটেন্স কভার হচ্ছে 2 পাই ইনটু স্মল r, কারণ এখান থেকে এই সেন্টার থেকে এই যে অরবিটটার যে রেডিয়াস সেটা হচ্ছে স্মল r, আর সময় হচ্ছে t, মানে আবর্তনকাল বা পর্যায়কাল। এখান থেকে তুমি কি করতে পারো, t এর মান বসাইতে পারো। t আসে কি 2 পাই r ডিভাইডেড বাই ক্যাপিটাল T, এবং তুমি এখান থেকে v নিয়ে আসবা, v নিয়ে সেখানে বসাইবা, উত্তর হয়ে যাবে। আমি আলাদা করে v এর সূত্র লিখতেছি না, শুধু শুধু মনে রাখার কষ্ট করে লাভ নেই। তুমি মনে রাখবা হচ্ছে v এর এই দুটো সূত্র, এখান থেকে v এর মান বের করবা, বের করে এখানে বসায় দিবা, বসানোর পর তোমার উত্তর চলে আসবে। তাহলে এবার এখান থেকে আমাদের একটা প্রশ্ন থাকে যে ভূস্থির অর্থাৎ জিও স্টেশনারি যে সকল উপগ্রহগুলো আছে, ভূস্থির উপগ্রহ, এই উপগ্রহগুলো আমরা এই যে আমরা যে টেলিভিশনে দেখি, খেলা দেখি, লাইভ টেলিকাস্ট দেখি, যে অনুষ্ঠানগুলো, সেগুলো কিন্তু এই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোর কারণে দেখতে পারি আমরা। কারণ এই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো কি করে, পৃথিবীর সাপেক্ষে তারা একই বেগে ঘুরতে থাকে, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিক বেগ শূন্য। মানে সে তোমাকে যখন দেখবা তোমার কাছে মনে হবে সে স্থির আছে। যারা এখানে ডিটিএইচ ইউজ করো, আকাশ অথবা অন্য ডিটিএইচ, যারা সিগন্যাল মানে ছাতার মতো আমরা যে অ্যান্টেনা ইউজ করি, ডিটিএইচ গুলো দেখবা যখন ইনস্টলার মানে যে ইনস্টলেশন করে যায়, কিন্তু একটা নির্দিষ্ট দিকে ফোকাস করে, অর্থাৎ যেখান থেকে সে সিগন্যাল পাচ্ছে ওই বরাবর তোমার অ্যান্টেনাটাকে ফিক্সড করে। এখন যদি এই স্যাটেলাইট গুলো মানে যেগুলো টিভি ওয়েভ গুলো সে ধরে, যে অ্যান্টেনা গুলো, যে স্যাটেলাইট গুলোর জন্য এই আমরা টিভি লাইভ টেলিকাস্ট গুলো দেখতে পারি, যদি সেগুলো ভূস্থির উপগ্রহ না হয়ে নরমাল উপগ্রহ হইতো, তাহলে তারাও কিন্তু একটা নির্দিষ্ট বেগে আবর্তন করতো। তাহলে কিন্তু তোমার এই অ্যান্টেনা গুলো কিন্তু বারবার প্রতিনিয়ত ঘুরাইতে হইতো, সেটা কিন্তু করতে হয় না। একবার যখন ইনস্টলেশন করে যায়, তারা কিন্তু একটা ফিক্সড দিকে, যে জায়গায় সিগন্যালটা বেশি পাওয়া যায়, সেই দিক বরাবর তোমাকে ফোকাস করে রাখে অ্যান্টেনাটাকে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তোমাকে বারবার চেঞ্জ করতে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এগুলো সবই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। কারণ পৃথিবীর সাপেক্ষে এদের আপেক্ষিক বেগ কত, শূন্য, অর্থাৎ এদেরকে স্থির মনে হয়, এবং এরা যে বিন্দুতে স্থাপন করা হয় সেই নির্দিষ্ট উচ্চতার উপর ডিপেন্ড করে তোমার তার আবর্তনকাল ঠিক হয়। মানে তার কিন্তু যেহেতু পৃথিবীর সাপেক্ষে স্থির হইতে হবে, তাহলে তার আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হইতে হবে, অর্থাৎ 24 ঘন্টা। পৃথিবীর নিজ অক্ষের চারপাশে আবর্তনকাল 24 ঘন্টা, ৮৬,৪০০ সেকেন্ড। তাই তার এই সময়টা ঠিক করার জন্য তোমাকে হাইটটা ঠিক করতে হয়, যে কতটুকু হাইটে তুমি ওই উপগ্রহটাকে স্থাপন করলে তুমি সেখান থেকে যে সিগন্যাল পাইবা সেটা তোমার লাইভ টেলিকাস্ট দেখতে পারবা। এই জন্য তোমার উদ্দীপকের প্রশ্ন থাকবে এভাবে যে ওই জায়গায় একটা মিরপুরে খেলা হচ্ছে বা ইংল্যান্ডে খেলা হচ্ছে, সেই খেলাটা লাইভ দেখা সম্ভব কিনা। তখন তোমাকে এই উপগ্রহটার আবর্তনকাল বের করে দেখতে হবে যে এই আবর্তনকালের মান ৮৬,৪০০ সেকেন্ড হয় কিনা বা 24 আওয়ার্স হয় কিনা। অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম হতে পারে যে এটার মানটা 23.98 এইরকম আসলো, তবেও তুমি বলবা যে হ্যাঁ এটা একটা কৃত্রিম উপগ্রহ, কারণ প্রায় 24 এর কাছাকাছি। অনেক সময় দেখা যায় এক্সাক্ট উত্তর না আসলেও 23.98 আসে, তখন এটা কি হবে,
এটা একটা ভূস্থির উপগ্রহ হবে। ভূস্থির উপগ্রহ শর্ত হচ্ছে যে উপগ্রহের আবর্তন কাল 24 আওয়ার্স বা ৮৬,৪০০ সেকেন্ড, সেই সকল উপগ্রহকে বলবো আমরা ভূস্থির উপগ্রহ। এবং আরেকটা জিনিস এমসিকিউর জন্য মনে রাখবা, ভূস্থির উপগ্রহগুলোকে যে কক্ষপথে থাকে সেই কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। পরীক্ষা এমসিকিউতে আসে পার্কিং কক্ষপথ কি? পার্কিং শব্দটা আসছে গাড়ি থেকে, মানে গাড়ি যেমন পার্ক করে একটা নির্দিষ্ট জায়গায়, বিভিন্ন শপিং মলে বা বিল্ডিং এ নিচে থাকে, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করা হয়, ঠিক পার্কিং কক্ষপথ হচ্ছে যে কক্ষপথে ওই ভূস্থির উপগ্রহগুলো থাকে সেগুলোকে বলা হয় পার্কিং কক্ষপথ। তাহলে এই হচ্ছে আমাদের ভূস্থির উপগ্রহের কাহিনী। আর লাস্ট হচ্ছে উপগ্রহটার উচ্চতা, কারণ আমি আগেই বলছি উচ্চতার উপর ডিপেন্ড করি এই আবর্তন কাল ঠিক হয়। মানে তুমি কি ভূস্থির উপগ্রহ তৈরি করবা কিনা সেটা তোমার ডিপেন্ড করে হাইটের উপর। কারণ আবর্তন কাল তুমি জানো, আর সেখান থেকে তুমি হিসাব করে তার উচ্চতাটা বের করতে পারো যে কত উচ্চতা রাখলে তাকে ভূস্থির উপগ্রহে পরিণত করা যাবে, কত উচ্চতা রাখলে তাকে ভূস্থির উপগ্রহে পরিণত করা যাবে, সেটা তুমি আবর্তন কালকে 24 ঘন্টা ধরে তুমি বের করতে পারো। কিভাবে বের করবো সেটা আমরা দেখাবো এখন। তাহলে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কক্ষপথের উচ্চতা মানে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটা কত উচ্চতা রাখবা, তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা জানি t হচ্ছে 2 পাই স্মল r ডিভাইডেড বাই v। আচ্ছা, যেহেতু আমার এখানে স্মল r বের করতে হবে, স্মল r বের করলে সেখান থেকে আমরা h পেয়ে যাব। h হচ্ছে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে h বের করা, h টা আমরা বের করব। তাহলে আমরা এখানে v এর জায়গায় এখন ইকুয়েশন বসাইতে হবে আমরা। তাহলে v এর জায়গায় আমরা প্রথমে বসাই হচ্ছে √gm বাই স্মল r। উভয় পক্ষে বর্গ করে দিই, উভয় পক্ষে যদি বর্গ করি t স্কয়ার ইজ ইকুয়াল টু আসবে 2 পাই r স্কয়ার ডিভাইডেড বাই gm r। উভয় পক্ষে বর্গ করে দিলাম। প্রথমে আমরা স্মল r টা বের করব। তাহলে এখানে আমাদের ইকুয়েশন থাকবে হচ্ছে t স্কয়ার সমান আসবে হচ্ছে 4 পাই স্কয়ার r স্কয়ার, এই r টা উপরে চলে যাবে, তো উপরে চলে গেলে হয়ে যাবে r কিউব, নিচে থাকবে gm g স্কয়ার m স্কয়ার বা gm হোল স্কয়ার দিয়ে রাখি। 4 পাই স্কয়ার r স্কয়ার ছিল, নিচে একটা r, নিচে একটা r, সেই r টা উপরে উঠে গেলে তোমার gm 4 পাই স্কয়ার r কিউব হবে, আর নিচে শুধু gm হবে। এখানে তো রুট করার পর উঠে গেছে স্কয়ার কারণে শুধু gm। আর এই উপরে r কিউব কিভাবে হলো, নিচে যে r টা সে r টা উপরে উঠে গেছে, r স্কয়ার r কিউব মিলে r কিউব হয়ে গেছে। তাহলে আমাদের টার্গেট ছিল r কিউব বের করা। তাহলে r কিউব আসবে হচ্ছে gm t স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r gm t স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাই 1/3, আর স্মল r মানে হচ্ছে ক্যাপিটাল R প্লাস h, gm t স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 অর্থাৎ h gm t স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। এই হচ্ছে ইকুয়েশন, এটাই সবচেয়ে বড় ইকুয়েশন, এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে, বাকিগুলো সহজ, এই ইকুয়েশন সবচেয়ে বড়। gm t স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট আমাদের ইকুয়েশন।